আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। দেখতে দেখতে ৮ বছর আত্মপরিচয় ভুলে জন্মভূমির মায়া ছেড়ে আজকের এই দিনে রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গারা পাড়ি জমিয়েছিল বাংলাদেশে। সেই সময় চোখে মুখে ছিল আতঙ্ক, উদ্বেগ ও বেঁচে থাকার লড়াই। সে লড়াইয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে এখনও দাবি জানায় প্রত্যাবাসনের। তবে দিন যত যায় নানা সমীকরণে জটিল হচ্ছে প্রত্যাবাসন। রোহিঙ্গা সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত প্রয়োজন মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত থাকছে বিপুল দেবরায় রিপোর্টে। দিনটি 25শে আগস্ট 2017 সাল। কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে আগুনের লেলিহান শিখা, সেই সঙ্গে মুহুর্মুহু গুলির শব্দ। মিয়ানমারের জান্তা বাহিনী নির্যাতনের শিকার হয়ে শিশু, মহিলা, বৃদ্ধা হতে শুরু করে রোহিঙ্গা জনগোষ্ঠী জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়। সেই থেকে ৮ বছর কক্সবাজারের উখিয়ায় জীবন সংগ্রামী রোহিঙ্গারা। একে একে ধ্বংস হলো পাহাড়, বনভূমি, বিপর্যয়ে স্থানীয় জনজীবন। এর মাঝে 2018 সাল থেকে শুরু হলো তাদের ফেরত পাঠানোর নানা উদ্যোগ। কিন্তু প্রত্যাবাসন নিয়ে 2018, 2019 ও 2023 সালের উদ্যোগ ভেস্তে যায়। প্রত্যাবাসন নিয়ে রোববার থেকে কক্সবাজারে শুরু 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন, কিন্তু এরই মাঝেই অব্যাহত রোহিঙ্গা অনুপ্রবেশ। নানা জটিল সমীকরণে রোহিঙ্গা সংকটের সমাধান জটিল বলে মনে করছেন সাবেকেই কূটনৈতিক। সরকার এবং জাতিসংঘ চেষ্টা করছে, ওআইসি বলে সবাই চেষ্টা করছে যে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য মিয়ানমারকে বোঝানো যায় যে তোমাদের লোকজন তোমাদের নিতে হবে। ধরনের যে জটিল সমস্যার সমাধানে 3 পর্যায়ে সম্মেলন করে যতটুকু মিয়ানমারকে বোঝানো যায়, যতটুকু প্রেশার দেওয়া যায়। রোহিঙ্গা সমস্যা আঞ্চলিক নিরাপত্তাহীনতার ঝুঁকি বাড়ছে জানিয়ে সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ শফিউল্লাহ জানান, সংকট নিরসনে সকল রাজনৈতিক দলকে ঐক্য গড়ে তুলতে হবে। রোহিঙ্গা হিসেবে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করতে হবে। পরিচয়পত্র দিচ্ছে, পাসপোর্ট দিচ্ছে, এটা যেন বন্ধ হয়। সুতরাং সেই জন্যই সর্বস্তরের মানুষকে এবং সমস্ত রাজনৈতিক দল, কর্মী, নেতা সবাই যেন এবার একমত যে এটা আমাদের জাতীয় সমস্যা, আমরা এটাতে মুক্তি চাই। সংকট সমাধানে বাংলাদেশের নিজস্ব একটি স্পষ্ট রোডম্যাপ তৈরির পাশাপাশি আন্তর্জাতিক তৎপরতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। মিয়ানমার সরকারের সদিচ্ছার অভাব ও রাজনৈতিক কূটচালের ফলে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি ঝুলে আছে বলে মনে করছেন অনেকেই। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে অনেক উদ্যোগ গ্রহণ করার ফলেও তেমন কোনো বিশ্ব নেতাদের চাপ না থাকায় মিয়ানমার সরকার এই বিষয়টি সমাধান করছে না। তাই আদৌ এই বিষয়টি সমাধান হবে কিনা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনে টেকসই সমাধানের লক্ষ্যে শুরু হওয়া 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশনে যোগ দিতে আজ কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহযোগিতা চাইবেন তিনি। গতকাল সম্মেলনের প্রথম দিনে উখিয়ার ইনানির বে ওয়াচ হোটেলে উদ্বোধনী অধিবেশনে টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শিরোনামের অংশীজন সংলাপে 40টি দেশের প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে মোট 5টি অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে প্রত্যাবাসন প্রক্রিয়া, আন্তর্জাতিক সহায়তা, আশ্রয় শিবিরের মানবিক সংকট নিরসন এবং দীর্ঘমেয়াদী সমাধান নিয়ে আলোচনা হবে। Holds the key to Thank you so much, Mr. Turkin. never again should the military be used. কমিউনিটি কল আছে তারা লই কোলাবোরেট করে আলটিমেট সলিউশন কাম বাই করে যদি দিত এক পুরো 3 দিন ফাস্ট ওগি এগোহি নমজে আরাতনা বাজায় কারণ আর নির্যাতন নয় দইতে গেলে এদেশে তো আর দেশে তখন জানো না দইলে আর গরু সল জায়গা সম্ভব ইন ভাই দইতে গেলে আর ওয়াবেজ দইতে গেলে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, প্রধান উপদেষ্টা কখন কক্সবাজার এসে পৌঁছবেন, আর সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের বিস্তারিত জানাবেন। মারুফি, আমি এখন রয়েছি যেখানে আন্তর্জাতিক সংলাপটা শুরু হচ্ছে ইনানিতে, কক্সবাজারের 9 সমুদ্রের
পারে যে একটা স্টার মানে হোটেল বেওয়াস, সেখানে এই সম্মেলনটা শুরু হচ্ছে, সংলাপটা শুরু হচ্ছে। এখানে 40টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। ইতিমধ্যে গতকাল এবং গত পরশু প্রতিনিধিরা এখানে চলে আসছেন এবং আজকেও অনেক স্থানীয় যারা প্রশাসনের আছেন তারা সকাল থেকে এখানে আসা শুরু করেছে। এবং আমরা যতটুকু জেলা প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছি, প্রধান উপদেষ্টা আজকে সকাল 10টায় কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখান থেকে এখানে রওনা দেবেন এবং সকাল 11টায় এখানে এসে সম্মেলন সংলাপস্থলে উনি পৌঁছবেন। তো মোটামুটি 40 দেশের অংশগ্রহণ এখন স্টেক হোল্ডাররা এখানে চলে এসেছেন। এখানে 100 থেকে 150 রোহিঙ্গা গতকালকে তারা সেখানে সংলাপ করেছেন, সংলাপ অংশ নিয়েছেন। গতকাল থেকে যেটা সংলাপ শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন এবং আগামীকালকে সংলাপ শেষ হওয়ার কথা রয়েছে। তো উচ্চ পর্যায়ে যে সংলাপটা এখানে হচ্ছে বাংলাদেশে জাতিসংঘের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে, আশা করা হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন এখান থেকে একটা ইতিবাচক ফলাফল বেরিয়ে আসবে। তো পরবর্তীতে যদি সংলাপের বিষয়ে কোনো ধরনের আমরা তথ্য পাই, সেটা আমরা পরবর্তী সংবাদে জানাবো। মারপি, এ হচ্ছে ইনারি থেকে আমার সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 8ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে হবে এই সাক্ষ্য গ্রহণ। রোববার সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের মৃত্যুর রিপোর্ট প্রদানকারী চিকিৎসক সহ 3 জনের সাক্ষ্য নেওয়া হয়। এই নিয়ে মামলায় মোট 19 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী এই মামলায় 81 জনকে সাক্ষী করেছে তদন্ত সংস্থা। সাক্ষ্য গ্রহণের সময় এজলাসে মামলার একমাত্র গ্রেপ্তার আসামি বর্তমানে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে উপস্থিত রাখা হয়। আমদানিতে অনুমতি দেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ চাল আমদানি শুরু হয়েছে। এর আগে প্রায় 4 মাস বন্ধ ছিল দেশে চাল আমদানি। চালের শুল্ক কর নিয়ে জটিলতা নিরসন হওয়ায় বন্দরের মোকামে কেজি প্রতি মাত্র 2 থেকে 4 টাকা কমেছে পাইকারি চালের দাম। আমদানি অব্যাহত থাকলে চালের দাম আরও কমার আশা আমদানিকারকদের। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। 4 মাস আগে ভারত থেকে চাল আমদানিতে যে শুল্ক ছিল 63.5%, বর্তমানে এই হার কমেছে মাত্র 2%। শুল্ক কমায় প্রতিদিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ঢুকছে স্বর্ণা, শম্পা কাটারি, রত্না, মিনিকেট সহ বিভিন্ন ধরনের বিপুল চাল। প্রায় 62% শুল্ক কমলেও পাইকারি ও খুচরা বাজারে নামছে না দামের পারদ। পাইকারি বাজারে শম্পা কাটারি জাতের চাল কেজি প্রতি 2 টাকা কমে 68 টাকা, স্বর্ণা জাতের চাল কেজি প্রতি 2 টাকা কমে 54 টাকা, 28 জাতের চাল কেজি প্রতি 4 টাকা কমে 56 টাকা ও 29 জাতের চাল আগের দরে বিক্রি হচ্ছে 54 টাকায়। শম্পা কাটারি কমছে আপনার কেজি প্রতি 7-8 টাকা কমছে, আর স্বর্ণা 5 যেগুলো জাতের এগুলো তো কেজিতে 2 টাকা কমছে। 28 জাতের চাল এটাও মনে করেন মোটামুটি 60 টাকা ছিল, এটাও 56 টাকা, 4 টাকা কমছে। তবে কেজি প্রতি কিছুটা দাম কমায় স্বস্তিতে ভোক্তারা। গত সপ্তাহের তুলনায় মোটামুটি এ সপ্তাহে একটু চালের দাম কম। এভাবে যদি চালের দাম কমতে থাকে তাহলে মোটামুটি স্বস্তির মধ্যেই চলাফেরা করা যায়। এভাবে যদি একটু দাম কমে তাহলে আমাদের জন্য চালটা কিনে খাওয়ার একটু সুবিধা। আমদানি অব্যাহত থাকলে চালের দাম আরও কমে আসবে বলছেন এই আমদানিকারক। ভারতের বিভিন্ন প্রদেশ থেকেই আসতেছে, পাঞ্জাব থেকে আসতেছে, বিহার থেকে আসতেছে, হরিয়ানা থেকে আসতেছে, লোকাল কিছু আসতেছে, আপনার মালদা থেকে আসতেছে। শুল্ক আইন হচ্ছে আপনার 2%। আমাদের চালের ডিউটি আসতেছে আপনার 1 টাকা 66 পয়সা থেকে 2 টাকার মধ্যে মোটামুটি সব চাল প্রকারভেদে অ্যাসেসমেন্ট হচ্ছে। চলতি বছরের 12 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত 11 দিনে এই স্থলবন্দর দিয়ে চাল আমদানি হয়েছে প্রায় 15,000 মেট্রিক টন। এখন পর্যন্ত 344 ট্রাকে মোট 14,990 মেট্রিক টন চাল ইতিমধ্যে আমাদের হিলিস্থল কাস্টম স্টেশনের বন্দরে প্রবেশ করেছে। আমাদের কাস্টমসের পক্ষ থেকে আমরা দ্রুততম সময়ের মধ্যে চালের পরীক্ষণ, শুল্কায়ন এবং রাজস্ব আদায়পূর্বক আমরা এটা খালাসের ব্যবস্থা গ্রহণ করছি। সাকিব আল হাসান, RTV। বরিশালে বিশেষ অভিযান চালিয়ে রোববার রাতে জুলাই হত্যা মামলার আসামি তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি। তাকে ঢাকায় এনে সোমবার আদালতে হাজির করা হবে। সিআইডি জানিয়েছে দীর্ঘদিন ধরেই তিনি তদন্ত সংস্থার নজরদারিতে ছিলেন।
এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় গ্রেফতার হন তার বাবা মাইটিভি চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন সাথী। দুইজনই বর্তমানে আইনের আওতায় রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য সংগ্রহে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। উজানের পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে যমুনা সহ সবকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। টাঙ্গাইলে এতে উপজেলার সবকটি উপজেলায় ভাঙনের ফলে দিশেহারা হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষ। যমুনার পেটে চলে যাচ্ছে বসতভিটা ও ফসলি জমি। হুমকিতে স্কুল, মসজিদ সহ বহু স্থাপনা। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো প্রতিবেদন। আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। এভাবেই বিস্তীর্ণ এলাকা গিলে খাচ্ছে সর্বনাশা যমুনা, কেড়ে নিচ্ছে নদী পাড়ের মানুষের বেঁচে থাকার সব অবলম্বন। নিঃস্ব হচ্ছে একের পর এক পরিবার। টাঙ্গাইলে যমুনার পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে ভাঙন। অব্যাহত ভাঙনে জেলা সদর, ভুইয়াপুর, কালীহাতি ও তেলদুয়ার উপজেলার বেশ কয়েকটি গ্রামের বসতভিটা সহ ফসলি জমি চলে যাচ্ছে নদীগর্ভে। ভাঙনের ফলে মানবেতর জীবনযাপন করছেন গৃহহীন মানুষ। হুমকিতে রয়েছে ভাঙন কবলিত এলাকার বেশ কয়েকটি স্কুল, মসজিদ সহ বহু স্থাপনা। আঙ্গুর ঘরদুয়ার নাই, আঙ্গুরে বাড়ি করে একবারে ঘরদুয়ার যাওয়া আছে, তো আমরা থাকা ঘর একবার ভাঙ্গি একবার তুলি, এই নদীর কাছারে থেকে এক কাছারে থেকে আর একটু ফাঁকে তুললি, আবার হেনে ভাঙ্গা যা, আবার হেনে থেকে আবার আরেক জায়গায় বর্তমান আমরা অবস্থা রয়েছি। বারবার সমস্যার কথা জানালেও প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে শুধুই মিলেছে বাঁধ নির্মাণের আশ্বাস, এমনটাই অভিযোগ স্থানীয়দের। প্রতি বছরই ভাঙ্গে, চেয়ারম্যান আবো, চেয়ারম্যান খবরই নয় না, চেয়ারম্যান পাবো কোনি, চেয়ারম্যানের পেট মুড়া করে গো, যা পাই চেয়ারম্যানই খায়, গরিব মেশের কিটে। সবাই আমরা দরিদ্র, অসহায়, এবং নদীর পাড়ে থাকা বাড়িগুলো যদি এভাবে ভেঙে যায় আমাদের আস্থায় দাঁড়াতে হবে। তো প্রচুর পরিমাণ ভাঙতেছে, এই যে দেখেন আপনারা দেখলেন যে কি পরিমাণ ভাঙতেছে, আসার পরেও তো কি পরিমাণ ভাঙছে, আপনারা দাঁড়ায় থেকেও দেখলেন। ভাঙন ঠেকাতে প্রস্তাবনা পাঠানো হয়েছে, অনুমোদন পেলে কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। সার্ভে করছি, এটা আমরা কয় টাকা লাগবে এগুলোর প্রস্তাবনা আমরা আমাদের হেডকোয়ার্টারে পাঠাচ্ছি। এটা এখন অনুমতি পাইলে আমরা শিগগিরই কাজ শুরু করে দিব। দ্রুতই নির্মাণ হবে গাইড পাথ, ভাঙনের হাত থেকে রক্ষা পাবে এলাকা, এমনটাই প্রত্যাশা সকলের। লামিয়া তানজিন মাহমুদ, আরটিভি। এদিকে অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় কিশোরগঞ্জ সদর উপজেলার 1 কিলোমিটার রাস্তা। খাল দখল ও অবৈধ বাঁধের কারণে প্লাবিত সড়কে ব্যাহত হয় যান চলাচল। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ থেকে শুরু করে অফিসগামী ও শিক্ষার্থীরা। যদিও দুর্ভোগ মুক্তির আশ্বাস স্থানীয় প্রশাসনের। কিশোরগঞ্জ থেকে সংবাদদাতার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সাদুল্লার চর থেকে শ্যামরায়ের বাজার পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। অল্প বৃষ্টিতে হাঁটু পানি জমে ভোগান্তিতে পড়তে হয় কয়েক গ্রামের মানুষকে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে খালটি দখল করে ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে, এমনকি কালভার্টের মুখে বাঁধ দিয়ে দোকান নির্মাণ করেছে প্রভাবশালীরা। এতে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। স্কুল, মাদ্রাসা ও বাজারে যাওয়ার একমাত্র এই রাস্তার বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। বেলায় না তো পড়ে যেতে পারতাম, এমনকি অ্যাক্সিডেন্ট হতে পারতো। একটা কালভার্ট ছিল, কালভার্টটা বন্ধ করার কারণে এদিক দিয়ে মানুষে যাতায়াত করতে পারতেছে না, কারণ অল্প বৃষ্টিতেই পানি জলবদ্ধতার সৃষ্টি হয়। এই স্কুল প্রতিষ্ঠানে ফুলাফান গেলে গা হয়ে যায়, খুব তাড়াতাড়ি রাস্তাটা খুব সংস্কার করা হোক। প্রভাবশালীদের বাধায় কাজ করা সম্ভব হয়নি বলে জানান এই কর্মকর্তা। প্রায় 2 বার আমরা ডিজারের মাটি কাটার জন্য বা ওইটা খনন করার জন্য গিয়েছিলাম, আর তখন স্থানীয়ভাবে সালামেন মোড়ে কিছু লোকের আমরা তীব্র বাধার সম্মুখীন হয়েছি। যদিও পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ ও খাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনওর। ড্রেনের আমরা কাজ হাতে নিয়েছি এবং আপনারা দেখবেন যে খুব অচিরেই সেই ড্রেন সিস্টেম কাজ শুরু হয়ে যাবে, এবং পার্শ্ববর্তী যে আমাদের যে পিছনে যে খাল ছিল, এই খালটাও যাতে আসলে কেউ অবৈধভাবে দখল করে রাখতে না পারে সেটার জন্য আমরা উদ্যোগ নিব। শুধু কথায় নয়, মানুষের দুর্ভোগ নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা সাধারণ মানুষের। নাদিরা সুলতানা, আরটিভি। দাম কম পাওয়ায় বগুড়ার সারিয়াকান্দিতে গেল বছর পাট চাষে লাভ করতে পারেনি কৃষকরা। এবছর প্রণোদনা দিয়েও কমেছে পাটের আবাদ।
তবে বাজারে কিছুটা দাম বাড়লেও উচ্চ মূল্যের শ্রমিক নিয়ে তেমন একটা লাভবান হতে পারছেন না কৃষক। এবছর দাম বাড়লে আগামীতে পাট চাষ বাড়বে বলে ধারণা করছে স্থানীয় কৃষি অফিস। বগুড়ার সারিয়াকান্দি থেকে শাহাদাত জামানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। বগুড়া জেলার মধ্যে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় সারিয়াকান্দিতে, কিন্তু দিন দিন পাট চাষ কমতে শুরু করেছে এ উপজেলায়। গেল বছর ৩,৬৫০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছিল। এবছরও পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩,৬৫০ হেক্টর, কিন্তু মাত্র ৩,১০৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। কৃষকরা বলছেন গেল কয়েক বছর ধরেই তারা বাজারে পাটের ভালো দাম পাননি। ভালো দাম না পাওয়ার অব্যাহত লোকসানের আশঙ্কায় পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তারা। পাটের দাম একদম শুতে গেল, ৪,০০০ টাকার পাট বেচা নিয়েছে ৩,০০০ টাকা, এটা করে কামের দাম ৭০০ টাকা। পাটের দাম অনেক বেশি হলে আমাদের পক্ষে ভালো হলে আমার খরচ বেশি, হালের দাম বেশি, সারের দাম বেশি, কিচেনের দাম বেশি। ১ টাকাটা নৌকা ভাড়াতে পাট নিয়ে আসা, কামলা খরচপাতি, তাতে দেখা যায় টাকায় থাকে না, আবার ঘোড়া গাড়িতে টেনে আনা আগে। এবছর দাম বাড়লে আগামীতে পাট চাষ বাড়বে বলে আশা এই কৃষি কর্মকর্তার। গত বছর পাটের দাম একটু কম ছিল, এই জন্য আমরা জানি যে দাম কমলে কৃষকরা সেই ফসলের প্রতি আগ্রহ কমিয়ে ফেলে। এবছর যেহেতু দাম বাড়ছে, আমরা আশা করছি সামনের বছর পাটের আবাদ আমাদের বাড়বে। আবরার মাহি, RTV। সরকারি কর্মচারীদের বিভিন্ন অনুদানের পরিমাণ বাড়িয়েছে সরকার। জটিল ও ব্যয়বহুল রোগে চিকিৎসার অনুদান ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ এবং সাধারণ চিকিৎসার অনুদান ৪০,০০০ থেকে বাড়িয়ে ৬০,০০০ টাকা করা হয়েছে। পাশাপাশি সরকারি কর্মচারীদের দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান ৩০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০,০০০ টাকা এবং পরিবারের সদস্যদের দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ার ২০,০০০ টাকা করা হয়েছে। এছাড়া যৌথ বীমার এককালীন অনুদান ৩ লাখ টাকা এবং মাসিক কল্যাণ ভাতা অনুদান ৩,০০০ টাকা করা হয়েছে। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রস্তাবের প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখা অনুদানের হার পুনর্নির্ধারণ করে এই প্রজ্ঞাপন জারি করে। পর্যটন ভিসার ফি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। $250 বাড়িয়ে নতুন ফি নির্ধারণ করা হয়েছে $435, যা বাংলাদেশি মুদ্রার ৫৩,০০০ টাকার সমান। আগামী ১ অক্টোবর থেকে ভিসা নতুন ফি কার্যকর হতে যাচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম USA টুডে। মার্কিন পর্যটন ভিসা সাধারণত B1 বা B2 নামে পরিচিত। আগে এই ভিসার ফি ছিল $185। USA টুডে প্রতিবেদন অনুযায়ী শুধু ছুটি কাটাতে যাওয়া পর্যটকরাই নয়, নতুন ভিসা ফির কারণে খরচ বাড়বে আমেরিকায় অনুষ্ঠিত হয়ে যাওয়া 2026 সালের বিশ্বকাপে বিভিন্ন দেশ থেকে আগত দর্শকদেরও। আবারও সমান সংখ্যক যুদ্ধবন্দী বিনিময় করেছে রাশিয়া ইউক্রেন। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় প্রতিটি দেশ অপর পক্ষকে 146 জন বন্দী ফেরত দিয়েছে। এদিকে রোববার ফিরে আসা রুশ সেনাদের বেলারুশে রাখা হয়েছে বলে জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে কিয়েভে উদযাপিত এক অনুষ্ঠানের ভাষণে স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধকালীন সময়ে পারমাণবিক স্থাপনাগুলো ঘিরে দুই পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে পারমাণবিক শক্তি সংস্থা IAEA। ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না। রোববার ইরানের রাজধানী তেহরানের একটি মসজিদে দেয়া ভাষণে এ কথা জানান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পাশাপাশি যুক্তরাষ্ট্র সবসময় ইরানকে নিজেদের মতো করে চালাতে চায় বলেও এ সময় অভিযোগ তুলেন তিনি। চলতি বছরের জুনে ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার অংশ হিসেবে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছিল বলেও ভাষণে জানান খামেনি। সংঘাতকালীন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাওয়ায় ইরানের জনগণকে ধন্যবাদও জানান তিনি। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। রোববার যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির বিভিন্ন স্থানে হামলা চালিয়ে 24 ত্রাণ প্রত্যাশী সহ অন্তত 51 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এদের মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছে 27 ফিলিস্তিনি। এদিকে নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনা অনুযায়ী গেল 6 আগস্টের পর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরটির 1000-এরও বেশি ভবন।
এছাড়া রোববার ইয়েমেনের রাজধানী সানার বিভিন্ন স্থানে চালানো ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। এছাড়া হামলার ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 86 জন। হুতি সমর্থিত আল মাসিরাহ টিভির বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে টি-20তে 7,500 রানের পাশাপাশি 500 উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। বর্তমানে এই টাইগার অলরাউন্ডার খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে। সেখানে রোববার রাতে সেন্ট কিটসের ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচের ফাঁদে ফেলে টি-20তে পঞ্চম বোলার হিসেবে 500 উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। সাকিবের আগে এমন কীর্তি আছে রশিদ খান, ডোয়াইন ব্রাভো, ইমরান তাহির ও সুনীল নারিনের। তবে বল হাতে 500 উইকেটের পাশাপাশি 7,500 রান কেবল সাকিবের। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।